নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। সকালবেলায় মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনা, অজিত পাওয়ারের মৃত্যু, তাকে ঘিরে বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য, কি করে বিমান দুর্ঘটনার মধ্যে পড়লো তা নিয়ে নানা ধরনের আলোচনা সকাল থেকে অব্যাহত রয়েছে। কিন্তু বিমান দুর্ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে হচ্ছে একেবারে ডিজিসিএ, অর্থাৎ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের অন্তর্গত, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অন্তর্গত ডিজিসিএ বা ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন যারা চালান, যারা হচ্ছে আমাদের দেশের অসামরিক বিমান পরিবহনের প্রধান নিয়ন্ত্রক তারা। ফলে তাদের তরফ থেকে রিপোর্ট তৈরির কাজ শুরু করা হয় এবং একটা প্রাথমিক রিপোর্ট ডিজিসিএর তরফ থেকে দেওয়াও হয়েছে। তো সেই ডিজিসিএর যে রিপোর্ট, সেই রিপোর্ট হাতে নিয়ে আমি এই মুহূর্তে বসে রয়েছি। তো ডিজিসিএ তাদের প্রাথমিক তদন্ত রিপোর্টে কি উল্লেখ করলো? প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, বারামতি হচ্ছে একটা টেবিল টপ এয়ারপোর্ট বা বলা ভালো একটা এয়ার স্ট্রিপ, যেখানে মূলত হচ্ছে ফ্লাইট ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন বিমান, ছোট বিমান ওঠানামা করে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিরা যারা পুনে থেকে আরও স্বল্প দূরত্বে যেতে চান, বারামতির কাছাকাছি জায়গা দিয়ে যেতে চান, তারাও এই জায়গাতে তাদের বিমান অবতরণ করান। যেমন আজকে রাজনৈতিক সভার কারণে অজিত পাওয়ারের যে চার্টার্ড প্লেন ছোট, সেটি সেখানে অবতরণ করার কথা ছিল। তো এই বারামতি এয়ার স্ট্রিপে এখানকার যে এয়ার ট্রাফিক সংক্রান্ত তথ্য, তা গোটাটাই হচ্ছে বারামতির ফ্লাইট ট্রেনিং সংস্থাগুলোর যারা প্রশিক্ষক বা পাইলট, তাদেরকে দিয়েই সরবরাহ করা হয়। তো যে বিমানটি দুর্ঘটনাতে পড়েছে, সেই বিমানটি ভারতীয় সময় সকাল 8:18 প্রথম সংযোগ স্থাপন করে হচ্ছে এই বারামতি এয়ার স্ট্রিপে থাকা যে এয়ার ট্রাফিক কন্ট্রোল রয়েছে তাদের সাথে। বিমানটি তখন বারামতি থেকে 30 নটিক্যাল মাইল দূরে ছিল এবং সেই অবস্থাতেই তারা যোগাযোগ করে এবং তারা পুনে অ্যাপ্রোচ থেকে তাদেরকে অনুমতিও দেওয়া হয়। একই সঙ্গে এটা উল্লেখ করে দেওয়া হয়েছিল যে পাইলট তিনি যেন তার বিবেচনা মতো ভিজিবিলিটি চেক করে নেন এবং আবহাওয়ার পরিস্থিতি দেখে তিনি যেন এয়ার স্ট্রিপের মধ্যে বিমানটিকে অবতরণ করান। তার কারণ এই এয়ার স্ট্রিপটি অত্যন্ত ছোট এবং আপনাদেরকে আমি শুরুতেই বলেছি, বারামতি এয়ার স্ট্রিপ হচ্ছে টেবিল টপ, পাহাড়ের ওপরে গোলাকার একটি অংশ, খুবই ছোট, চারিদিকে পাহাড় জঙ্গল রয়েছে এবং গত দুদিন ধরে পুনের এই জায়গাতে যথেষ্ট কুয়াশা হচ্ছে। ফলে সে কারণে যেন তারা দেখে যেন বিমান অবতরণ করেন। যারা ফ্লাইটের যারা ক্রু রয়েছেন, পাইলট, তাদেরকে বলাও হয়েছিল তারা যেন উইন্ড স্পিড এবং ভিজিবিলিটি দুটো যেন চেক করেন এবং সে সময় এটিসিকে তারা জানায়ও যে সেখানকার উইন্ড স্পিড যথেষ্ট শান্ত, খুব একটা বেশি উইন্ড স্পিড নেই, অর্থাৎ বিমান নামানোর ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না। এবং যেটা ভিজিবিলিটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ বারামতি এয়ার স্ট্রিপে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস নেই, অর্থাৎ যেটা দেখে একজন দৃশ্যমানতা কম থাকলেও পাইলট বিমানকে অবতরণ করাতে পারেন, যেটা আমি আপনাদেরকে আমার আগের লাইভে এসে বলেছি। তো সেই সময় দৃশ্যমানতা ছিল হচ্ছে যে প্রায় 3000 মিটারের কাছাকাছি। এরপর ওই ফ্লাইটটি 11 নম্বর রানওয়েতে ফাইনাল অ্যাপ্রোচে তারা ল্যান্ডিং করবে জানায়, কিন্তু সেখানে ওই রানওয়েটা তারা সেটা চোখে দেখতে পাচ্ছিল না, দৃষ্টিগোচর হচ্ছিল না। প্রথম প্রচেষ্টাতে তারা অবতরণ করতে গিয়ে তারা পারে না, সিদ্ধান্ত বদল করে, পুনরায় ফিরে যায় বিমানটি এবং এটা গো অ্যারাউন্ড, অর্থাৎ আরও একটা চক্কর কেটে আসে এবং তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয়। গো অ্যারাউন্ড করার পর বিমানটি তাকে তার লোকেশন, যেটা পাইলটদের কাছে এটিসি কন্টিনিউ নিতে থাকে, তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পাইলট এবং কো পাইলট তারা দুজনেই জানান যে তারা 11 নম্বর রানওয়ের ফাইনাল অ্যাপ্রোচে রয়েছেন এবং সেখানেই তারা নামাতে চান। তো তাদেরকে বলা হয় যে রানওয়ে দেখতে পেলে যেন তাদেরকে জানাতে বলা হয়। তারা উত্তর দেয় যে বর্তমানে রানওয়ে দেখা যাচ্ছে না, দেখতে পেলে জানাবো। এবং কয়েক সেকেন্ড পরে তারা জানায় পুনরায় যে রানওয়েটা দেখতে পাওয়া যাচ্ছে। তো যখন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 8:43 তখন তাদেরকে বলা হয় যে 11 নম্বর রানওয়েতে অবতরণ করা হোক এবং তারা নিশ্চিত করে জানায় যে তাদের ল্যান্ডিং করতে কোনো ধরনের সমস্যা হবে না। এরপর ভারতীয় সময় সকাল 8:44 দেখতে পাওয়া যায় যে রানওয়ের লেফট সাইডে
যেখানে অ্যাপ্রোচ করার তাদের কথা ছিল যে রানওয়ে 11-এ, তার লেফট সাইডে বেশ কিছুটা দূরে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যাচ্ছে এবং সঙ্গে সঙ্গেই সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তর ছুটে যায়, এয়ারপোর্টের বা এয়ার স্ট্রিপে থাকা ফায়ার ব্রিগেড তারা ছুটে যায় এবং সেখানেই গিয়ে 11 নম্বর রানওয়ের থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে লেফট সাইডে এই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তো এক্ষেত্রে দাঁড়িয়ে প্রাথমিকভাবে ডিজিসিএর এই রিপোর্ট পড়ে যেটা মনে করা হচ্ছে যে কোথাও গিয়ে এই দুর্ঘটনার পিছনে সম্ভবত পাইলটদের অনিশ্চয়তা বা তারা কোথায় বিমানটিকে নামাতে চাইছেন, ওই ওয়েদার কন্ডিশনের মধ্যে তারা নামাতে পারবেন কিনা, শেষ মুহূর্তে বোধহয় কোনো একটা সমস্যা তাদের মধ্যে গ্রাস করেছিল। তবে যতক্ষণ না পর্যন্ত সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার, এফডিআর ফ্লাইট ডেটা রেকর্ডার এবং একই সঙ্গে হচ্ছে রানওয়ের সঙ্গে তাদের মাফ করবেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তাদের যে কথোপকথন হয়েছিল সেই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে এবং বিমানটির ব্ল্যাক বক্স খতিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে না। তবে যে সংস্থায় বিমানটি দিয়েছে অর্থাৎ ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, যেটা ভিএসআর অ্যাভিয়েশন নামে গোটা দেশের কাছে পরিচিত, যাদের একটি বিমান এর আগে 2023 সালে একই রকমভাবে দুর্ঘটনা পড়েছিল, তার যিনি ডাইরেক্টর রয়েছেন বিজয় কুমার সিং, তিনি হচ্ছেন প্রধান মালিক। তিনি যেটা বলেছেন, যেটা বিমানটিকে 11 নম্বর রানওয়েতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাইলট সম্ভাবী পাঠকের ছিল। 29 নম্বর রানওয়েতে তিনি অবতরণের চেষ্টা করেন, তিনি অবতরণের চেষ্টা বাতিল করেন, যার পরে আবার তিনি 11 নম্বর রানওয়েতে নামতে চান। এই যে কে কোথায় ফ্লাইট ল্যান্ডিং করবেন সেটা তো আর সংস্থা ঠিক করে দেয় না, এটা পাইলটই ঠিক করে। তবে এই পাইলটের 16,000 ঘন্টার বেশি অভিজ্ঞতা ছিল উড়ানের এবং যিনি কো পাইলট ছিলেন তারও প্রায় 2,000 ঘন্টার উড়ানের অভিজ্ঞতা ছিল। ক্যাপ্টেন অত্যন্ত অভিজ্ঞ, তিনি এর আগে সাহারা, জেটলাইট, জেট এয়ারওয়েজের সাথে কাজ করেছেন এবং এই ধরনের বিমান চালানোর ক্ষেত্রেও তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে বিমানটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল, বিমানে কোনো সমস্যা ছিল না, কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল না এবং খুব সম্প্রতি বিমানটি রিফারবিশমেন্ট করে আনা হয়েছে এবং তিনি এই গোটা ঘটনার ক্ষেত্রে পাইলটরা আসলে কি সিদ্ধান্ত নিয়েছিলেন শেষ মুহূর্তে সেই বিষয়ের প্রতি তদন্তের ক্ষেত্রে তিনি জোর দিতে বলেছেন। তো এই হচ্ছে ডিজিসিএর প্রাথমিক যে রিপোর্ট, যেটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি। এখন 72 ঘন্টার মধ্যে ডিজিসিএর তরফ থেকে একটা চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে বিমানের ধ্বংসাবশেষ থেকে সিভিআর, এফডিআর, ব্ল্যাক বক্স এগুলো সংগ্রহ করার কাজ শুরু করা হয়ে গিয়েছে। সেগুলোর ফরেন্সিক পরীক্ষার পরই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারা যাবে ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনার সম্মুখীন হলো। আর অন্যান্য তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।